জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে মরা টিকটিকি, খাবার খেয়ে ঝাড়গ্রামে অসুস্থ 30 মাস শিশু। সেবাশ্রয়ের নামেও দুর্নীতি, ডায়মন্ড হারবারে মাটি খুঁড়তে বেরোলো কোটি কোটি টাকার ওষুধ। ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতাদিকে বাঁচতে হবে, আমি না অভিষেক, অপমানে রুষ্ট কল্যাণের চরম বার্তা দিদিকে। এবার জাহাঙ্গীর হাফ প্যান্ট পরিয়ে পুষ্পাকে ফলতায় ঘোরালো পুলিশ, নিয়ে গেল বাড়ি দলীয় দপ্তরে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করব, সাংসদ পদ থেকে ইস্তফার পর দলবদলের ইঙ্গিত প্রকাশ চিকের। পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে মন্ত্রীকে বলুন, কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর। মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ে নিয়ে চিন্তিত, এই প্রকল্পে আবেদন করলেই পাবেন 75 লক্ষ টাকা। নিজের দেশের মানুষের চূড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাকে স্বীকার করল বিজেপি। ভোটের আগেই খেলা শেষ, কর্ণাটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন খার্গে ও পবন খেরা। সিবিআই দেখে মোবাইল ছোড়েন পুকুরে, সেই জীবন কৃষ্ণর বাড়িতেই এবার সিআইডি। দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথমে বাড়ি, তারপর হাইকোর্টের ডেডলাইন মেনে ভবানী ভবনে অভিষেক। বসিরহাটের পুকুরে অস্ত্রের খনি, এসটিএফ এর অভিযানে উদ্ধার 16টি বন্দুক ও হাজার হাজার কার্তুজ। রাজ্য জুড়ে প্রথমবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, জেলা স্তরে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ। গ্রেপ্তার রাজপুর সোনারপুর পুরসভার আর এক কাউন্সিলর, ধৃতকে লক্ষ্য করে ডিম উঠল চোর স্লোগানও। বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি, ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন। ওর জন্যই আজ আমাদের চোর চোর শুনতে হচ্ছে, অভিষেককে ধুয়ে দিলেন কল্যাণ। কলকাতা বিমানবন্দরে অভিষেককে দেখে চোর স্লোগান, সই জাল কাণ্ডে পৌঁছলেন ভবানী ভবন। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী, বিজেপি বিধায়কের উপস্থিতিতেই তল্লাশি। ঔদ্ধত্য মানতে পারছি না, ওর জন্য দলটা শেষ হয়েছে, অভিষেকের মামলা থেকে সরলেন কল্যাণ। পড়াশোনা করলেই চাকরি, শিক্ষায় আস্থা ফিরবে, আশাবাদী স্কুল শিক্ষামন্ত্রী এড়ালেন এসএসসি নিয়োগ প্রসঙ্গ। গোপন গোপন ভাব, করোনার ছবি নাকি? বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোতেই বেসুরো সায়নী ঘোষকে তীব্র কটাক্ষ কুণালের। সারাশি চাপে অভিষেক, ডিজে বাজবে, হুঁশিয়ারি মামলারও তদন্তভার এবার সিআইডির হাতে, কবে হাজিরার ডাক? গ্রেপ্তার তৃণমূলের বচ্চন, বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ধৃত টিএমসি যুব সভাপতি, কি অভিযোগ? যোগী সরকারের মাস্টার স্ট্রোক, 3 তালাক ও অ্যাসিড আক্রান্তদের পাকা বাড়ি, বিনামূল্যে চিকিৎসা দেবে উত্তরপ্রদেশ। যদি সবই জানো, তাহলে উকিলের কাছে আসার কি দরকার ছিল? অভিষেকের 12টা 50-এর মেসেজেই বিরক্ত শীর্ষন্যর। এটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘর, শুনেই মন্ত্রী বলে উঠলেন, আগে পুজো করব, তারপর বসবো। আলিপুরের জেলা পরিষদ ভবনে বিধ্বংসী আগুন, প্রমাণ লোপাটের ষড়যন্ত্র, তুঙ্গে রাজনৈতিক তরজা। আমরাই আসল তৃণমূল, আমাদের সঙ্গেই 20 সাংসদ, এনডিএতে যোগ দেওয়ার ঘোষণা কাকলির। নারী পাচারের বড় চক্রের হদিশ রাজস্থানে, 15 নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার পুলিশের, ধৃত 11। দল ভাঙার মুখে তৃণমূল, 1000 কোটির বিশাল সম্পত্তি কার দখলে, নজরে 3 শক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ঝাড়গ্রামের বিনপুরে আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল 30 জন মা ও শিশু। খাবারের টিকটিকি মেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনপুর 1 নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আখড়াগোড়া আইসিডিএস সেন্টারে মা ও শিশু মিলিয়ে মোট 61 জনকে পুষ্টিকর খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর বমি, মাথা ঘোরা এবং তীব্র শারীরিক অস্বস্তি শুরু হয়। একই উপসর্গ দেখা দেয় উপস্থিত মায়েদের মধ্যেও। অভিভাবকদের দাবি, শিশুদের খাওয়ানোর সময় খিচুড়ির পাত্রে একটি মরা টিকটিকি ভাসতে দেখা যায়। এই খবর ছড়াতেই কেন্দ্র জুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অসুস্থ 30 জনকে উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে সকলের চিকিৎসা চলছে। অঙ্গনারী কেন্দ্রের এই চরম গাফিলতি ও খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ অভিভাবকেরা।
খবর পাওয়া মাত্রই লালগড় হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ। তারা অসুস্থ শিশু ও মায়েদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উপযুক্ত চিকিৎসার আশ্বাস দেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ ও ব্লক প্রশাসন। মাটি খুঁড়তেই একের পর এক প্লাস্টিকের বস্তায় বেরিয়ে আসছে বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায়। মাটির নিচে ঠিক কত পরিমাণ ওষুধ লুকিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় নামাতে হয়েছে জেসিবি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ওষুধের মোট বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি ও বেসরকারি স্তরের এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এলো? এর পেছনে কি কোনো বড়সড় জাল ওষুধ পাচার চক্র কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো গভীর রাজনৈতিক দুর্নীতি? রহস্য ভেদে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। উদ্ধার হওয়া এই কোটি কোটি টাকার ওষুধের বস্তাগুলি ঘিরে সবচেয়ে বড় চাঞ্চল্য ছড়িয়েছে একটি বিশেষ কারণে। মাটিতে পুঁতে রাখা প্রতিটি ওষুধের পাত ও প্যাকেটের গায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেবা প্রকল্প সেবাশ্রয়ের অফিসিয়াল লোগো লাগানো রয়েছে। তাই স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবির। কেন সাধারণ মানুষের জন্য আনা কোটি টাকার ওষুধ এভাবে মাটির নিচে লোকচক্ষুর আড়ালে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার সামনে আসতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। ডায়মন্ড হারবারে মাটির নিচে ওষুধ পুঁতে রাখার এই ঘটনাকে এক বিরাট আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি বলে দেখে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি অভিযোগের তীর ছোড়া হয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে। বিজেপির দাবি, সাধারণ ও গরিব মানুষের চিকিৎসার নামে সেবাশ্রয় শিবিরের আড়ালে এইভাবেই কোটি কোটি টাকার ওষুধ চুরি করা হয়েছিল। যে ওষুধগুলি উদ্ধার হয়েছে সেগুলির সিংহভাগেরই এখনো মেয়াদের সময়সীমা রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর নিজেদের চুরির প্রমাণ ও বিপুল দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি সেগুলি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপির তোলা সমস্ত দুর্নীতির অভিযোগ অবশ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মগরাহাটের বিধায়ক বা স্থানীয় নেতৃত্ব এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে দাবি করা হয়েছে। ডায়মন্ড হারবার তৃণমূলের একটি সূত্রের দাবি, মাটির নিচ থেকে যে সমস্ত ওষুধপত্র উদ্ধার হচ্ছে তার বেশিরভাগই আসলে বহু আগে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল। মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ তো আর মানুষকে দেওয়া যায় না, তাই হয়তো তা মাটিতে পুঁতে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। তবে দলেরই একাংশ আবার এর দায়ে সরাসরি এড়াতে চেয়ে বল ঠেলে দিয়েছেন স্বয়ং অভিষেকের কোর্টে। তাদের স্পষ্ট বক্তব্য, ওই ওষুধগুলি সাংসদ নিজে ডায়মন্ড হারবারের মানুষের জন্য এনেছিলেন, তাই এই ওষুধের বিষয়ে যা বলার তা বা উত্তর দেওয়ার তা তিনিই দিতে পারবেন। ক্রাউন প্রিন্সকে তুলোধনা করে পরিশুদ্ধ দল ভেঙে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক। একই ছবির সংসদেও দলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন একের পর এক তৃণমূল নেতা। ক্রাউন প্রিন্সকে তুলোধনা করে পরিষদীয় দল ভেঙে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক। একই ছবি সংসদেও দলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী। অভিষেকের ঔদ্ধত্যে রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক। এদিন বিধায়কদের সইজাল কাণ্ডে রক্ষা কবচে হাইকোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে ক্ষোভ উগরেদান করলেন। তার মন্তব্য, ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্যভাব যায়নি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। সকালে সইজাল কাণ্ডে রক্ষা কবচে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলাটি করেছিলেন তার শুনানি হয় বৃহস্পতিবার। কল্যাণের দাবি, বুধবার রাতে তার পুত্রকে জানানো হয় অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন। তারপরেই মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ। বলেন, আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কি অধ্যত্ত রে বাবা! কাল বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম, মমতাদির বাড়িতে সিআইডির যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোন কারণে কাল কোর্ট শোনেনি, আমরা বিচারপতি কৌশিক চন্দ্রকে বলি এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ শুনানি হতো, তারপরেই কল্যাণের সংযোজন। কাল রাত 12:30টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি এর সঙ্গে থাকবো না। এই পেশায় 45 বছর আছি, এই ঔদ্ধত্য মনোভাব মেনে নেব না। আমি মমতাদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাকে ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।
গত 8ই জুন নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন পুষ্পা। এবার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ফলতায় ঘোরালো পুলিশ। তবে অন্যান্য জায়গার মতো সেক্ষেত্রে কোমরে দড়ি পরানো হয়নি। বৃহস্পতিবার ফলতায় রাস্তায় তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল জাহাঙ্গীরকে, তৃণমূলের দপ্তরেও নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে তার উপস্থিতিতে চলে তল্লাশি অভিযান। তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পুনর্নির্মাণও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত 8ই জুন নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্র মারফত এও জানা যায় যে নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন পুষ্পা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ এর আধিকারিকেরা। পাকড়াও করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে। তারপরে নিয়ে আসা হয় কলকাতায়। গত 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। বিধানসভার 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি 21শে মে যে পুনর্নির্বাচন আছে সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে জাহাঙ্গীরের নাম ছিল। 7,783টি ভোট পান তিনি। ভোটের সময় জাহাঙ্গীরের ঝুঁকেগা নেহি সংলাপ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক। ফলতা নির্বাচনের আগে জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ফলতা থানায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে জাহাঙ্গীরের নামে। তোলাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এবার এলাকায় ঘোরানো হলো। সংসদে কার্যত তাসের ঘর তৃণমূল কংগ্রেস। সবেমাত্র সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই দলেই নাম লিখিয়েছেন প্রকাশচিক বড়াইক। বৃহস্পতিবার তিনি তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তারপরেই বিরাট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উত্তরবঙ্গের এই পরিচিত নেতা। তার কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করব। তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে প্রকাশচিক বড়াইককে গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই দেখা হতো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তার পরিচিতি রাজনৈতিক মহলে। তিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। কেন এই সিদ্ধান্ত, সেটাও খোলসা করেছেন বড়াইক। সংবাদ মাধ্যমে তিনি বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে জনতা সিদ্ধান্ত নিয়েছেন। জনতা জনার্দনের ওপর কেউ নেই। যা ফলাফল হয়েছে সেটাই মেনে নিতে হবে। ভোটের ফল দেখেই এই পদত্যাগের সিদ্ধান্ত। এরপরই তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, শুভেন্দু অধিকারী আমাদের দাদা। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কাজ করব। তাহলে কি তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য বিজেপি হতে চলেছে? এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনো উত্তর দেয়নি প্রকাশচিক বড়াইক। বরং তার কথায়, আমার বয়স কম, রাজনীতিতে আগামী দিনে কি হবে সেটা এখনই বলতে পারবো না, সময় বলবে। ভবিষ্যতে কি হবে জানি না। তবে তিনি স্পষ্ট করেছেন, পদত্যাগের বিষয় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো কথা বা আলোচনা হয়নি। আর অন্য কোনো সাংসদও ইস্তফা দেবেন কিনা তিনি জানেন না। তার এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। প্রসঙ্গত, উত্তরবঙ্গের সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রকাশচিক বড়াইককে সামনে আনতে চেয়েছিল তৃণমূল। এমনকি চলতি বছরের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনা দলীয় মহলে আলোচিত হয়েছিল বলে জানা যায়। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েকদিনে তার অবস্থান স্পষ্ট হলে তবেই বোঝা যাবে এই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত সিদ্ধান্ত, রাজনৈতিক মত পার্থক্য নাকি অন্য কোনো কারণ কাজ করেছে। রাজ্য জুড়ে একাধিক পুরসভার মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা পদত্যাগ করছেন। এর জেরে পৌর পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবাও পাচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আধিকারিকদের সহযোগিতায় পুর পরিষেবা দেওয়ার চেষ্টা করছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে বিশেষ কর্মসূচির কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে টক টু মেয়র অনুষ্ঠান হতো। এবার সাধারণ মানুষের সমস্যা শুনতে বিশেষ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। একটি টেলিফোন নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট একই দিনে সেই নম্বরে ফোন করলেই সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। নিজেদের এলাকার পুরসভা সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবেন তারা। যে সকল পুরসভাগুলোতে মেয়র, চেয়ারম্যান নেই সেই জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া হবে। সপ্তাহের একটি করে দিন কয়েক ঘন্টা সময় দেওয়া হবে এক একটি পুরসভা এলাকাকে। ওই সকল এলাকার মানুষ ওই নির্দিষ্ট দিনে মন্ত্রীকে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। টক টু মেয়রের বদলে টক টু মিনিস্টার বা সমস্যা সমাধানে মন্ত্রী নাম হতে পারে এই কর্মসূচির। এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তৃণমূলের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা কি করছেন সবাই দেখতে পাচ্ছেন। সামনেই বর্ষাকাল। এই সময় মানুষকে পরিষেবা না দিয়ে সবাই পালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের কাজ করা হচ্ছে, কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না। আধিকারিকরা লড়াই চালাচ্ছেন মানুষের সমস্যা যাতে সরাসরি তিনি কথা বলবেন বলেও জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগে ভাগে জানিয়ে দেওয়া হবে সময়সূচি। ফোনের পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে কর্মসূচি করা যায় কিনা তার চেষ্টা চলছে।
পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অনন্যা পাল, অষ্টম শ্রেণীর ছাত্রী, খুবই মেধাবী, স্কুলের ফার্স্ট গার্ল, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। কিন্তু মেয়ের স্বপ্ন পূরণ কিভাবে হবে চিন্তায় পড়ে গিয়েছেন তার বাবা মা। আর্থিকভাবে সচ্ছল পরিবার নয় তাদের, ডাক্তারি পড়ার খরচ কিভাবে চালাবেন? আবার বীরভূমের আরেক পরিবারের চিন্তা, মেয়ের বিয়ের টাকা কিভাবে জোগাড় করবেন। সব চিন্তার মুশকিল আসান করতে পারে কেন্দ্রের একটি জনপ্রিয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্প থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন আপনি। তবে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সঙ্গে এখনও অবগত নন বহু ভারতীয়। সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, কারা ও কি কি সুবিধা পেতে পারেন জেনে নিন। সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা সাধারণত মেয়েদের প্রকল্প। এই প্রকল্প যদি প্রথম থেকেই একটু একটু করে টাকা জমানো শুরু করেন তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় ভালো রিটার্ন পাচ্ছেন। কেন্দ্র এই প্রকল্পে ভালো সুদ দেয়। এই প্রকল্পের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। কেন্দ্রীয় প্রকল্পে আবেদনের যোগ্যতা: মেয়ের বয়স 10 বছর পূর্ণ হওয়ার আগেই বাবা মা বা আইনত অভিভাবক সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর টানা 15 বছর পর্যন্ত টাকা জমা করা যায়। তবে অ্যাকাউন্টের মেয়াদ 21 বছর, অর্থাৎ 15 বছর জমা দেওয়ার পরও বাকি সময় সুদ আপনার অ্যাকাউন্টে জমা হবে। কত টাকা জমালে কত রিটার্ন? বর্তমানে এক অর্থবর্ষে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যদি কোনো অভিভাবক টানা 15 বছরের মধ্যে প্রত্যেক বছরে 1.5 লক্ষ টাকা করে জমা করেন এবং সুদের হার 8.2% থাকে, তাহলে 21 বছর শেষে প্রায় 72 থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে সুদ থেকে পাওয়ার অর্থ মূল বিনিয়োগের তুলনায় অনেক বেশি হতে পারে। সুদের হার অনুযায়ী রিটার্নের পরিমাণ পরিবর্তন হতে পারে। সুদের হার 7.7%, 8.2% বা 8.5% হতে পারে। মাসে কত জমালে কত টাকা পাওয়া যেতে পারে দেখে নিন। মাসে প্রায় 1000 থেকে 800 টাকা জমালে ভবিষ্যতে প্রায় 10 লক্ষ টাকা পাওয়া যেতে পারে। 4500 টাকা জমালে রিটার্ন পেতে পারেন প্রায় 25 লক্ষ টাকা। আবার 9000 টাকা জমালে মেয়াদ শেষে প্রায় 50 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। কখন অ্যাকাউন্ট খুলবেন? বিশেষজ্ঞদের মতে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন আরও বেশি সুদের সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে মেয়ের জন্মের পরই যত দ্রুত সম্ভব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা উচিত, কারণ শুরুতেই বিনিয়োগ করলে বেশি সুদ পাবেন। কয়েক বছর দেরি করলে সেই অতিরিক্ত সময়ের সুদের সুবিধা হারাতে হয় এবং মেয়াদ শেষে পাওয়া টাকার অঙ্কও কমে যায়। টাকা কিভাবে ব্যবহার করবেন? মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যবহার করতে পারেন। যদি আপনি চান তাহলে আগেও টাকা তুলতে পারবেন, তবে শর্ত অনুযায়ী মেয়েকে ক্লাস 10 পাস করতেই হবে এবং বয়স 18-র বেশি হতে হবে। বিয়ের খরচের জন্য 21 বছরের আগে টাকা তুলতে পারবে। এক্ষেত্রেও শর্ত মেয়ের বয়স 18 বছর হতে হবে। নিজের দেশের এক হিন্দু বৃদ্ধের সঙ্গে চূড়ান্ত বর্বর আচরণ করলো বাংলাদেশিরা। ভারতীয় তকমা দিয়ে জুতো পেটা করা হয় তাকে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বাংলাদেশের সীমান্ত থেকে। মঙ্গলবার 9 জুন গভীর রাত থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর রামরামপুর সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে নো ম্যানস ল্যান্ড অনাহারে অর্ধাহারে দিন কাটছে বৃদ্ধের। বুধবার 10 জুন বিকেল পর্যন্ত এমন অমানবিক দৃশ্য দেখা গেছে। জানা গেছে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন, বাবার নাম বাবু চন্দ্র বর্মন, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত চান্দলাই গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায় মানসিকভাবে অসুস্থ ওই বৃদ্ধ গত 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করলে বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি জানিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পৌশিনের শিকার বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন এবং তিনি বাংলাদেশী নাগরিক। প্রায় 24 ঘন্টা নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় হেফাজতে নিয়ে যাওয়া হয়।